পরিত্যক্ত এক বাসের মধ্যে কে বা কারা যেন ফেলে যায় এক মেয়েকে। ভাগ্যচক্রে মেয়েটি বেঁচে গেলেও তার অবস্থা হয় এতটাই ভয়াবহ যে কেঁপে ওঠে পুরো শহর। তদন্তে জানা যায় মেয়েটার এলাকার এক ছেলে তার সাথে এমন করেছে, কিন্তু সহজ এই কেস পেঁচিয়ে যায় যখন পাওয়া যায় সেই ছেলেরই পচা গলা লাশ। তাহলে কে সেই আসল অপরাধী? এই কেসের রহস্য সমাধানের জন্য বিক্রম যখন উঠে পড়ে লাগে তখনই শহরে শুরু হয় নতুন প্যাটার্নের সিরিয়াল কিলিং। কে বা কারা যেন খুঁজে খুঁজে মেরে ফেলছে শহরের জনপ্রিয় সব সোশ্যাল অ্যাক্টিভিস্টদের। মানুষের জীবন খুনিদের কাছে সামান্য কিছু। সময় দ্রুত ফুরিয়ে আসছে, প্রতিটা সিদ্ধান্ত হয়ে উঠছে জীবন মরণের প্রশ্ন। অতীতের অন্ধকার ছায়া আর বর্তমানের ভয়ঙ্কর সত্যর মাঝে আটকে গিয়ে বিক্রম কি পারবে সবকিছুর সমাধান করতে, নাকি সে নিজেই জড়িয়ে পড়বে এমন এক ফাঁদে যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব? এমনই ভরপুর সাসপেন্স, অকল্পনীয় সব টুইস্ট আর গাহিম করা রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ বিক্রম অন ডিউটির পর্ব 5 থেকে 8। মঞ্জিলা আর সন্তোষ দুজনেই অশোকের এমন বিভৎস লাশ দেখে পাগলের মতো চিৎকার করে কান্না করতে থাকে। বিক্রম মঞ্জিলাকে বলে, তুমি ঠিকই বলেছিলে, তোমার অশোক উপরে চলে গেছে। মনোজ বিরক্ত হয়ে বলে, এসব কি হচ্ছে বিক্রম? কেস সলভ হওয়ার পরেও আমাদের হাতে কিছুই আসলো না, সাসপেক্ট মারা গেছে, এটা তো ডেড এন্ড। বিক্রম বলে, অশোকের মৃত্যুতে কাহিনী শেষ হয়নি, বরং এই কেসটা তখন থেকেই শুরু হয়েছে। অশোকের মৃত্যু তো ক্রাইম হওয়ার আগেই হয়ে গিয়েছিল, এমনকি সে জেল থেকে বের হওয়ার পরই তার মৃত্যু হয়। কাল রাও অশোকের জেলারের সাথে পার্টি করতে গিয়েছিল। নেশার ঘরে জেলার বলেছিল অশোক পাক্কা ক্রিমিনাল হলেও জেলে আসার পর সে অনেক বদলে যায়। অশোকের বড় ভাই সন্তোষ তাকে জেল থেকে বের করে নিয়ে যায়। বিক্রম সন্তোষকে বলে, তুমি তো অশোককে জেল থেকে বের করেছিলে, তাহলে আবার তার নামে মিসিং কমপ্লেন কেন লেখালে? সেদিন ব্রিজের কাছে কি হয়েছিল আমি খুব ভালো করেই জানি, এখন তুমি বলবে না আমি বলবো। সন্তোষ মাটিতে বসে এক নাগাড়ে চিৎকার করে কান্না করেই যাচ্ছে। গল্প চলে আসে সেদিনের ঘটনায়, যেদিন অশোক জেল থেকে বের হয়। নদীর ধারে বসে মঞ্জিলা, অশোক আর সন্তোষ ড্রিঙ্কস করছে। সন্তোষ অশোককে বলে, মা তোমার জন্য অপেক্ষা করছে, চিন্তা করো না, আমি সব সামলে নিব। অশোক বলে, না, আমি মাকে এই মুখ দেখাতে পারবো না, আমার জন্য মাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। বলেই অশোক কান্না করলে মঞ্জিলা তাকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করো না, আমি আছি তো। সন্তোষ বলে, তুমি মাকে নিয়ে একটু বেশিই ভাবছো, মা তো জানেও না যে তুমি আসলে চুরি করোইনি, তোমাকে একবার দেখলে মায়ের সব রাগ চলে যাবে, আমার সাথে বাড়ি চলো। বলেই সন্তোষ ঘুরে যেতে গেলেই অশোক কোনো কথা না বলেই আচমকাই ব্রিজ থেকে পড়ে নিজেকে শেষ করে দেয়। মঞ্জিলা আর অশোক শোকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সন্তোষ এগিয়ে যেতেই দেখে অশোকের রক্তমাখা শরীর মাটিতে পড়ে আছে। সন্তোষ দ্রুত অশোকের লাশের কাছে গিয়ে হতাশ হয়ে বসে কান্না করতে থাকে। মঞ্জিলাও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সন্তোষ কান্না করতে করতে ভাইয়ের নিথর দেহ কবরে পুঁতে দেয়। মঞ্জিলা অশোকের গলায় থাকা লকেট নিজের কাছেই রেখে দেয়। দুইজন মিলে অশোককে মাটি চাপা দিয়ে দেয়। বিক্রম মনোজকে বলে, অশোক, সন্তোষ আর মঞ্জিলার লাস্ট লোকেশন ব্রিজের কাছেই ছিল। এরপর অশোকের নম্বর সুইচ অফ হয়ে যায়। সন্তোষ শিরিষার সাথে অন্যায় হওয়ার দিন যা যা দেখেছিল বলেছে সেটা আসলে মিথ্যা, কারণ আসল ক্রাইম সে নিজেই করে সব প্রমাণ এমন ভাবে সাজিয়েছে যেন সব দোষ তার ভাই অশোকের উপরে যায়। সন্তোষ তার ছোট ভাইকে এতটা ভালোবাসতো যে ছোটবেলায় যে টিচার অশোককে মেরেছিল সে সেই টিচারের হাত ভেঙে গুড়িয়ে দেয়, আর আজ সে অনেক পারফেক্টলি ক্রাইম করেও ধরা পড়ে গেল। সন্তোষই শিরিষার আসল অপরাধী। সন্তোষ এবার বেশ গম্ভীর গলায় বলে, শিরিষার সাথে অন্যায় আমিই করেছি, শিরিষা আমাদেরকে চিনত না। আসলে সেদিন মঞ্জিলাই ঝাড়ুদারের বেশে শিরিষাকে বাসে উঠে বসতে বলেছিল। বিক্রম জিজ্ঞেস করে, তাহলে তোমরা শিবাকে কেন মারলে? আসলে সেদিন শিবা অশোককে খুঁজতে আসলে সেখানে মঞ্জিলা আর সন্তোষকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, অশোক কোথায়? সেই কি শিরিষাকে খুন করেছে? ওর কারণে পুলিশ এখন আমাকে খুঁজছে, তোমরা তো এভাবে মুখ খুলবে না, তাই না? বলেই সে অশোকের ফোনে কল করতেই ফোনটা সেখানেই বেজে ওঠে। শিবা হতবাক হয়ে বলে, এটা তো অশোকের ফোন, তোমাদের কাছে অশোকের ফোন কি করছে? মঞ্জিলার হাতে অশোকের সেই লকেট দেখে বলে, এটাও তো অশোকের, এগুলো তোমাদের কাছে কেন? ওর কিছু হয়ে যায়নি তো? আমি ওকে কতবার বলেছিলাম শিরিষা থেকে দূরে থাকতে। সন্তোষ আর মঞ্জিলা শয়তানি এক হাসি দিয়ে গ্লোভস পরে নেয়। বিপদ বুঝে শিবা পালাতে গেলেই মঞ্জিলা আর সন্তোষ তাকে ধরে ফেলে। সন্তোষ শিবাকে
মারতে মারতে বলে অশোক মারা গেছে আর এখন তোমাকেও মরতে হবে। শিবা সন্তোষকে ধাক্কা মেরে সরিয়ে দিলে মঞ্জিলা তাকে চেপে ধরে। সুযোগ বুঝে সন্তোষ শিবার পেটে চাকু ঢুকিয়ে বলে আমার ভাইকে তুমিই বিগড়ে দিয়েছিলে আর এটা তার সাজা। সন্তোষ বিক্রমকে বলে হ্যাঁ সব দোষ আমার, কিন্তু এখন শিরিষার কি হবে? বলেই সে ভয়ঙ্কর ভাবে হাসতে হাসতে বলে শিরিষা বেঁচে থাকলেও তার জীবন আমি নরক বানিয়ে দিয়েছি, আমি জিতে গেছি। মঞ্জিলাও তার মতো পৈশাচিক হাসি হাসতে থাকে। তখনই বিক্রমের কাছে একটা কল আসে। বিক্রম কল কেটে টিটকারির হাসি দিয়ে সন্তোষকে বলে তোমাকে শাস্তি পাওয়া থেকে এখন আর কেউ বাঁচাতে পারবে না, কারণ তোমার ক্রাইমের একজন চাক্ষুষ সাক্ষী আছে, আর সেটা হলো শিরিষা নিজেই। আসলে সেদিন শিরিষা সন্তোষের মুখোশ টেনে ধরতেই তার চেহারা দেখে ফেলে। বিক্রম বলে শিরিষার জ্ঞান ফিরেছে। তোমার ভাই যা করেছিল তার প্রায়শ্চিত্ত হিসাবে সে নিজের জান দিয়ে দেয়, কিন্তু তোমার জঘন্য কাজের কারণে তার মরে যাওয়াটাও এখন বৃথা হয়ে গেল। তুমি হেরে গেছো আর শিরিষা জিতে গেছে। মনোজ বাকি অফিসারদেরকে বলে ওদের এখান থেকে নিয়ে চলে যাও। কেটে যায় বেশ কিছুদিন। বিক্রম একটা কফি শপে আসে যেখানে আগে থেকেই শিরিষা বসেছিল। বিক্রম বলে সন্তোষ তার শাস্তি পেয়ে গেছে, কিন্তু জেলে যাওয়ার সময়ও সে বলেছে যে সে নাকি জিতে গেছে। শিরিষা বলে ও শুধু আমার শরীরের ক্ষতি করতে পেরেছে, আমার মনের জোর ভাঙতে পারিনি। অনেক মানুষ চায় আমি বেঁচে থাকি আর আমি আগে থেকে আরো ভালো করে বাঁচবো। শিরিষার এত সাহস দেখে বিক্রম অনেক খুশি হয়ে যায়। শিরিষা হাসি মুখে বিক্রমের থেকে বিদায় নিয়ে চলে যায়। বাড়িতে মা অনেক খুশি হয়ে বিক্রমের ইউনিফর্ম আয়রন করছিল। তখনই বিক্রমকে নর্মাল পোশাকে দেখে মা জিজ্ঞেস করে তুমি এটা পরে যাচ্ছ কেন? বিক্রম বলে এই ইউনিফর্ম পরতে আরো কিছুদিন সময় লাগবে। বাবা বলে শিরিষার কেস সলভ হয়ে যাওয়ার পর তো কমিশনারের তোমাকে ডিউটিতে জয়েন করানোর কথা। বিক্রম মন খারাপ করে বলে শিরিষার কেস সলভ হয়ে গেলেও আমার কেস এখনো চলছে। বলেই বিক্রম বাড়ি থেকে বের হলে মা হেলমেট নিয়ে দৌড়ে ছেলেকে দিতে যায়, কিন্তু বিক্রম তার আগেই বেরিয়ে পড়ে। রাস্তায় বিক্রমকে বিনা হেলমেটে বাইক চালাতে দেখে ট্রাফিক পুলিশ তাকে বাইক থামাতে বলে, কিন্তু বিক্রম শোনে না। তাই বাধ্য হয়ে পুলিশ বিক্রমের পিছু নিয়ে তার বাইক থামিয়ে বলে কখন থেকে ডাকছি, কথা কানে যাচ্ছে না, হেলমেট কোথায়? বিক্রম বলে আসলে আমি তাড়াহুড়ায় বাসায় রেখে এসেছি, এরপর থেকে আর এমন হবে না। অফিসার রেগে বলে এই কথা তো সবাই বলে, এখন চুপচাপ ফাইন দাও। তখনই আচমকা ভেদা স্কুটিতে করে সেখানে এসে প্রচন্ড রেগে বলে আপনি এমনি এমনি চালান কেন কাটবেন? অফিসার রেগে বলে কেন, আপনার সমস্যা কোথায়? ভেদা বলে দাঁড়ান, সমস্যা আমার নয় বরং আপনার হবে। বলেই তার চ্যানেল থেকে লাইভে গিয়ে বলে এখানে বাঞ্জারাহিরের কাছে এই অফিসার প্রতিদিন রাস্তায় বিনা হেলমেটে যাওয়া সবাইকে দাঁড় করিয়ে চালান কাটে। এটা ঠিক মনে হলেও আসলে সে নিজেই তো হেলমেট ছাড়া বাইক চালায়, তাহলে এর কি হবে? অফিসার এবার বেকায়দায় পড়ে বলে প্লিজ ভিডিওটা অফ করেন। এতক্ষণ ধরে বিক্রম এসব চুপ করে দেখছিল। অফিসার বিক্রমকে বলে আপনি ওনাকে একটু বুঝিয়ে বলুন প্লিজ। বিক্রম ভেদাকে বলে আপনি একাই অফিসারকে এইভাবে ভয় পাইয়ে দিলেন, এবারের মতো ওনাকে ছেড়ে দিন। বলেই অফিসারকে বলে আপনি চলে যান। ভেদা তার ফলোয়ারদের বলে এভাবেই অন্যায় দেখলে কখনো চুপ থাকবেন না। এসব দেখে বিক্রম বলে আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কারণে আজ আমার টাকা বেঁচে গেল। আপনার হাতে সময় থাকলে চলেন কফি খেয়ে আসি। ভেদাও রাজি হয়ে যায়। বিক্রম ভেদাকে একটা রোড সাইড দোকানে নিয়ে আসলে ভেদা বিরক্ত হয়ে বলে এখানে কফি খাওয়াবেন? কাছেই একটা ভালো কফি শপ আছে, সেখানে চলেন। কিপটা বিক্রম মনে মনে ভাবে আজ তো আমার পকেটই ফাঁকা হয়ে যাবে। কফি শপে ঢুকতেই বিক্রম মনে মনে বলে এত দামি জায়গা আমার বাজেটের মধ্যে তো জীবনেও আসবে না। মানে কিপটা হলে যা হয় আর কি। ওয়েটার অর্ডার নিতে আসলে ভেদা দুইটা মোকা অর্ডার দেয়। মোকার দাম 450 টাকা। বেচারা জানতো যায় যায় অবস্থা। ভেদা বলে আজকাল চোর থেকে পুলিশের থেকেই সাবধান থাকা বেশি দরকার। ওহো, আমি তোমার পরিচয়ই দেইনি। আমি সোশ্যাল অ্যাক্টিভিস্ট, লয়ার আর পুলিশদের ভয়ানক ভাবে ঘৃণা করি। এই কথা শুনে বেচারা বিক্রম আকাশ থেকে পড়ে। বিক্রম অবাক হয়ে জিজ্ঞেস করে আপনি পুলিশদেরকে এত ঘৃণা কেন করেন? ভেদা বলে আমার মনে হয় তারা তাদের পাওয়ারের অসৎ ব্যবহার করে। জনগণের বন্ধু হিসাবে দাবি করলেও কত মানুষ থানায় যেতে ভয় পায়, তার ইয়ত্তাই নেই। যারা নিজেরাই নিয়ম বানায় তারাই যদি সেটা ফলো না করে তাহলে নিয়ম বানিয়ে লাভ কি? তখনই ওয়েটার এসে কফি দিয়ে গেলে বিক্রম মনে মনে ভাবে ঠিক সময়ে কফিটা দিয়ে গেল, না হলে এতক্ষণে পুলিশের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যেত। কফি মুখে দিতেই বিক্রম মনে মনে ভাবে এত বাজে কফির জন্য আমাকে এখন 900 টাকা দিতে হবে। তখনই ওয়েটার বিল নিয়ে আসলে বিক্রম পে করে দেয়। ভেদা বলে আমরা বরং বিল শেয়ার করি, আপনি আপনার নম্বর দিন, আমি পে করে দিচ্ছি। বিক্রম নম্বর দিলে ভেদা দেখে তাতে কোনো অ্যাকাউন্ট নেই। তাই ভেদা বলে এর পরের বার আমি বিল পে করব। দুইজন কফি শপ থেকে বের হয়ে যাচ্ছিল। তখনই ক্যাপ পরা 4 জন সন্দেহজনক লোক সেই কফি শপের ভিতরে ঢোকে। আখিলা
রেডি হয়ে নিচে নামতেই তার সৎ বাবাকে দেখে বিরক্ত হয়ে মাকে বলে, উনি এখানে কেন এসেছে? মা বলে, আস্তে কথা বলো, শুনতে পাবে। সে তোমার বাবা হয়। আখিলা বলে, আমার বাবা 15 বছর আগেই মারা গেছে। নতুন কাউকে ছাড়া আমি কি আর চলতে পারবো না? মা বলে, তোমার বাবা মারা যাওয়ার পর ইনি আমাদের দেখাশোনা করেছে। আখিলা বলে, উনি আমাদেরকে ব্যবহার করছে। তখনই আখিলাকে বিক্রম কল দিলে পেছন থেকে তার সৎ বাবা তার দিকে বাজে নজরে তাকায়। বিষয়টা বুঝতে পেরে আখিলা পেছনে তাকাতেই লোকটা দ্রুত চোখ সরিয়ে নেয়। আখিলা বিরক্ত হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ে। সিটি পার্কে ভোর 4টা। পুরো শহর তখনও ঘুমিয়েই মগ্ন। মুরাল মুরলি নামের এক লোক জগিং করতে এসেছে। অনেকক্ষণ দৌড়ে হাঁপিয়ে গেলে ফোন বের করে ফেসবুক লাইভে গিয়ে বলে, আজ আমি আপনাদের এমন একজনের ব্যাপারে জানাবো যে সকলের মাঝে ভদ্র চেহারার মুখোশ নিয়ে ঘুরে বেড়ালেও আসলে সে নানা ধরনের অবৈধ কাজের সাথে জড়িত। আমি আজ তাকে এক্সপোজ করতে যাচ্ছি, তাই আমার সাথে লাইভেই থাকুন। বলেই সে আবার জগিং করা শুরু করলে মুখে মাস্ক পরা কেউ একজন মুরলিকে ফলো করতে থাকে। মুরলি কিছু বুঝে ওঠার আগেই সে আচমকায় মুরলির পেটে চাকু ঢুকিয়ে দেয়। মুরলি দৌড়ে পালাতে গেলেই আড়াল থেকে আরো কয়েকজন বেরিয়ে এসে মুরলির পেটে এক নাগাড়ে চাকু মারতেই থাকে। ছেলেগুলো মারতে মারতে মুরলিকে একদম মেরেই ফেলে। যাওয়ার সময় মুরলির লাশের কপালে কি যেন খোদাই করে লিখে দেয়। কেউ একজন ফোনে মেসেজ টাইপ করে বলে, অর্ডার RR2 ডান। একজন মহিলা রিপ্লাই দিয়ে বলে, আমি অর্ডার RR3 অপেক্ষা করছি। সেই ছেলেটা তার গ্রুপের বাকিদের সেটা জানাতেই আরেকজন ফোনের সিম খুলে ফেলে দেয়। বিক্রম তার মায়ের সাথে সুপার শপে শপিং করতে এসেছে। বিক্রমের মা যাই কিনতে যাচ্ছে না কেন, কিপটা বিক্রম তাকে বাধা দিচ্ছে। মা বিরক্ত হয়ে বলে, এবার অন্তত বিয়েটা করে ফেলো, না হলে মেয়েরাও তোমাকে এভাবেই রিজেক্ট করে দিবে। তখনই ভেদা সেখানে বিক্রমকে দেখে এগিয়ে এসে বলে, ইনি কে? তোমার বোন নাকি? বিক্রম হেসে বলে, না, আমার মা। ভেদা বলে, আমি আপনাকে কতগুলো কল করেছি কিন্তু কল রিসিভ করেনি কেন? আর এই নম্বরে এতগুলো 1 কেন? মা টিটকারি করে বলে, আসলে আমার ছেলে সিঙ্গেল তো, তাই সব জায়গায় 1 দিয়ে রাখে। বিক্রম মায়ের দিকে বিরক্ত হয়ে তাকালে ভেদা বলে, ওই দিন তো জিজ্ঞেসই করা হয়নি আপনি আসলে কি করেন। বিক্রম কিছু বলার আগেই মা বলে, আসলে ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বাড়ি থেকে অফিস করে তো, তাই খুব একটা কাজ থাকে না। মা কথায় কথায় ভেদার নম্বর রেখে দেয়। ভেদা চলে যেতেই বিক্রম বিরক্ত হয়ে বলে, তুমি কি মিথ্যা কেন বললে? মা বলে, পুলিশেরা এমনিই ভয় পায়, আমি মিথ্যা বলেছি ঠিকই আছে, কিন্তু তুমি সত্য বলনি কেন? বিক্রম আর কোনো উত্তর দিতেই পারে না। তখনই বিক্রমের কাছে একটা কল আসে। সেন্ট্রাল পার্কে মুরলির লাশের পাশে মিডিয়া আর জনতার ভিড় হয়ে গেছে। ফরেন্সিক টিম মুরলির লাশ ইন্সপেকশন করছে। লাশের গায়ে এত রক্ত দেখতেই বিক্রমের মাথা ঘুরে ওঠে, চোখের সামনে সব ঝাপসা হয়ে যায়। তবুও বেশ সাহস করে আবারও লাশের কাছে এসে আশেপাশের জায়গাটা ভালো করে দেখে লাশের উপর থেকে কাপড় সরাতেই দেখে মুরলির মাথার উপরে আর লেখা। কেউ ভারী কিছু দিয়ে সেটা খোদাই করে দিয়েছে। বিক্রম বলে, এই RRটা কি খুঁজে বের করো, দেখো শহরে কোনো নতুন গ্যাং এসেছে নাকি। আখিলা বলে, সেটা তো খুঁজবো, কিন্তু এভাবে পার্কে ওপেনলি মার্ডার করাটা খুব সহজ কথা না। বিক্রম বলে, খুনটা খুব প্ল্যান করেই করা হয়েছে। খুনি অনেক আগে থেকেই ভিকটিমকে ফলো করছিল, আর যেভাবে চাকু দিয়ে কোপ দেওয়া হয়েছে এটা শিওর কোনো পুরনো রাগ ছিল। ফরেন্সিক ডক্টর বলে, মুরলিকে অনেকবার স্ট্যাব করা হয়েছে, তবে অবাক করার বিষয় হলো প্রত্যেকবার আলাদা ছুরি ব্যবহার করা হয়েছে। বিক্রম বলে, এটা একটা ব্লাইন্ড স্পট, এই জন্যই খুনি এত সাহস করেছে। লাস্ট পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হয়। বিক্রম কমিশনারের অফিসে আসতেই তার সাথে সাবিত্রীর দেখা হয়। সাবিত্রী এগিয়ে এসে চোখে মুখে ঘৃণা নিয়ে বলে, আপনার অফার মেনে নিলে হয়তো আমরা খেয়ে পড়ে বাঁচতে পারবো, কিন্তু ছেলের মৃত্যুকে বেঁচে খাওয়ার মতো খারাপ দিন আমার এখনো আসেনি। আমার নাতি আমাকে প্রতিদিন জিজ্ঞেস করে যে আমার বাবা কিভাবে মারা গেছে, আর এই প্রশ্নই আমাকে সাহস যোগায়। যতদিন না আমি এই প্রশ্নের উত্তর পাচ্ছি ততদিন আমি লড়েই যাব। তোমার কমিশনারকে বলে দিও যে মানুষের জীবন নিতে পারে, তার ইউনিফর্ম পরার কোনো অধিকার নেই, আমি বেঁচে থাকতে সেটা হতেও দিব না। বলেই রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। বিক্রম মনোজের ক্যাবিনে আসলে মনোজ জিজ্ঞেস করে, তুমি ক্রাইম সিনে গিয়েছিলে? বিক্রম সে কথার উত্তর না দিয়ে উল্টো জিজ্ঞেস করে, আপনি কি সাবিত্রীকে কোনো টাকার অফার দিয়েছেন? মনোজ বলে, সবকিছুর একটা দাম আছে, আমার জন্য হান্টকে অফিসিয়াল করাটা খুবই জরুরি। তখনই টিভিতে মুরলির মার্ডারের খবর আসে। মনোজ সাউন্ড বাড়াতেই শোনা যায় রিপোর্টার বলছে, মুরলির খুনের ব্যাপারে পুলিশ এখনো কিছুই জানায়নি। মুরলি মেয়েদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলতো, এই জন্য খুব কম সময় ফেমাস হয়ে যায়। মনোজ টিভি বন্ধ করে দিয়ে বলে, এটা খুবই সেন্সিটিভ একটা কেস, উপর মহল থেকে প্রেশার আসার আগে আমাদেরকে খুনিকে খুঁজে বের করতে হবে। তুমি অন্য করার কথা না ভেবে শুধু কেসের দিকে মনোযোগ দাও। অফিসে বিক্রম মুরলির কেস ফাইল ঘেটে দেখছে। আখিলা বলে, মুরলি সোশ্যাল মিডিয়ার
মাধ্যমে অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করেছে, এমনকি দুর্নীতির বিরুদ্ধে কাজ করে সে অনেক ফেমাস হয়েছিল। রাও বলে ভালো মানুষের এই দুনিয়াতে অনেক শত্রু থাকে, কিন্তু এভাবে খোলা জায়গায় কেউ খুন করে? বিক্রম গভীর চিন্তায় পড়ে যায়। তখনই আলী এসে বলে মুরলি প্রায় প্রতিদিনই ওই পার্কে যেত, তাই ওকে ফলো করা খুবই সহজ। বিক্রম বলে আজকাল ফিজিক্যালি ট্র্যাক করা থেকে সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট থেকে ফলো করাটা আরো বেশি সহজ। আলী চেক করে বলে ও প্রতিদিন কোথায় যেত, কি করতো, কেন করতো, সবকিছু তার ফলোয়ারদের সাথে শেয়ার করতো। রাও বলে তার মানে কি খুনি তাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করছিল? বিক্রম বলে মুরলির ফলোয়ারদেরকে স্ক্যান করে দেখো কোনো সন্দেহজনক অ্যাকাউন্ট আছে কিনা। আলী চেক করে বলে মুরলির তো মিলিয়ন ফলোয়ার, সন্দেহজনক কোনো অ্যাকাউন্ট খুঁজে বের করাটা খুবই কঠিন কাজ। বিক্রম জিজ্ঞেস করে মুরলির সর্বশেষ কি পোস্ট করেছিল। আলী চেক করে বলে মারা যাওয়ার আগে ওই পার্কেই মুরলি লাইভে গিয়েছিল। বিক্রম বলে ওখানে ওর ভিউয়ার্স কে কে ছিল সেটা চেক করে দেখো। আলী চেক করে বলে এখানে তো অনেক ফলোয়ার আছে। বিক্রম বলে গত এক সপ্তাহে তার নতুন কোনো ফলোয়ার হয়েছে কিনা সেগুলো চেক করো। আলী বলে গত এক সপ্তাহে মোট 47টা নতুন অ্যাকাউন্ট ওকে ফলো করা শুরু করে। এর মধ্যে 4টা অ্যাকাউন্ট একই সময়ে একই দিনে বানানো হয়েছে। প্যাটার্নও সেম, কোনো ছবি বা পোস্ট নেই। এই অ্যাকাউন্টের প্রথম অ্যাক্টিভিটি ছিল মুরলিকে ফলো করা। বিক্রম বলে চেক করে দেখো এরা আর কাউকে ফলো করে কিনা। আলী বলে 2 দিন আগেই এরা নতুন আরেকটা অ্যাকাউন্ট ফলো করা শুরু করেছে যার নাম মোহন মাভিলা। সেও একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বিক্রম বলে তার মানে এরা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে টার্গেট করছে। আমাদের সন্দেহ যদি সত্যি হয় তাহলে এই মোহনের জীবনও ঝুঁকিতে আছে। তার কন্টাক্ট ডিটেলস বের করে তাকে এখানে নিয়ে আসো। মোহনকে হান্টের অফিসে আনা হলে মোহন সব শুনে বেশ ভাব নিয়ে বলে আমার অ্যাকাউন্টে রোজ 5000 ফলোয়ার অ্যাড হয়, শুধু 4টা অ্যাকাউন্ট আমাকে ফলো করছে বলে আমাকে এখানে আসতে হয়েছে, এটা কেমন কথা? বিক্রম বলে আমরা একটা প্যাটার্নকে ট্র্যাক করছি। এই 4 অ্যাকাউন্ট মুরলিকে ফলো করার 4 দিনের মধ্যেই মুরলির মৃত্যু হয়ে গিয়েছিল। এখন তুমি তাদের লেটেস্ট টার্গেট। কম করে হলেও 48 ঘন্টা পর্যন্ত তোমাকে প্রোটেকশনে থাকতেই হবে। মোহন বলে কাস্টারি মানে তো জেলে, তাই না? অসম্ভব। আজ রাতে আমার ফলোয়ার্সদের সাথে মিট আপ আছে, আমি তাদের মন ভাঙতে পারবো না, আমার পিয়ার নষ্ট হয়ে যাবে। আখিলা বলে মরে গেলে পিয়ারটা উপরে নিয়ে যেও। মোহন বলে আপনি যা বলছেন তা যদি সত্যি হয় তার প্রমাণ আমাকে দেখান। আখিলা বলে আমাদের কাছে আপাতত কোনো প্রমাণ নেই। মোহন বলে তাহলে তোমাদের প্রোটেকশন তোমাদের কাছেই রাখো, আমি যাচ্ছি। বিক্রম বলে কোনো কিছু পোস্ট করবেন না, নিজের লোকেশন শেয়ার করবেন না, আর লাইভে ভুলেও যাবেন না। মোহন সেসব কথাকে পাত্তা না দিয়েই বেরিয়ে যায়। বিক্রম আখিলাকে বলে ওর পেছনে স্পেশাল 2টো ইউনিট পাঠিয়ে দাও যেন কেউ টের না পায়। বিকালে মোহন রেডি হয়ে বের হতেই যাবে, তখনই বাড়ির গেটের বাইরে সাদা পোশাকের 2জন অফিসারকে দেখতে পায়। তাদের পায়ে থাকা জুতো দেখে বুঝেই যায় যে এরাই পুলিশ। এইদিকে বিক্রম অফিসে গভীর চিন্তায় মগ্ন। আখিলাকে বারবার তার মা কল করছে। আলী হঠাৎ খেয়াল করে মোহন লাইভে এসেছে। মোহন লাইভে এসে বলে সরি, আমার গাড়ি খারাপ হয়ে গেছে, আমার ভেন্যুতে পৌঁছাতে 30 মিনিট দেরি হবে, আমি এখানে মেকানিকের জন্য অপেক্ষা করছি। বিক্রম আলীকে দ্রুত লোকেশন ট্র্যাক করতে বলে। তারা দ্রুত বেরিয়ে পড়ে। আলী বলে লাইভটা 4000-এরও বেশি ফলোয়ার দেখছে, আর এর মধ্যে সেই 4 জনও আছে। মোহন লাইভ করতে ব্যস্ত। তখনই সেই 4 জন অটোতে করে মোহনের কাছে আসে। একজন অটো থেকে নেমে মোহনের কাছে এগিয়ে আসতেই মোহন তাকে মেকানিক ভেবে বলে আমি সেই কখন থেকে কল করছি, আর এখন তোমার আসার সময় হলো? আমার ফলোয়ার্সরা আমার জন্য অপেক্ষা করছে। ছেলেটা সরি বলে তার কাজে লেগে পড়ে। মোহন আবারও লাইভে মনোযোগ দিলে সেই ছেলেটা তার ব্যাগ থেকে একটা কাঠের তক্তা বের করে মোহনের মাথায় জোরে একটা বাড়ি মারে। লাইভে এইসব দেখে আলী বলে আমরা হয়তো ওকে বাঁচাতে পারবো না। এদিকে অটো থেকে বাকি 3 জন বেরিয়ে এসে মোহনকে নির্মম ভাবে মারতে থাকে। কলেজ গেটের বাইরে কয়েকজন স্টুডেন্ট হাসাহাসি করছে। এক টিচার এসে ঝাড়ি দিয়ে বলে কলেজ ছুটি হয়ে গেছে, এখনো এখানে কি করছো? গতকাল পরীক্ষা দিতে আসোনি কেন? ক্লাসে মনোযোগী হও না, আবার পরীক্ষাও দাও না, লাস্ট বেঞ্চে বসে ফাজলামি করো, এসব এখানে চলবে না। এরপর যদি আর এমন দেখেছি তাহলে ঘাড় ধরে কলেজ থেকে বের করে দিব, যাও। ছেলেগুলো রাগী চোখে টিচারের দিকে তাকাতে তাকাতে চলে যায়, যেন সুযোগ পেলেই তারা এই টিচারকে গিলে খাবে। ছেলেগুলোর জুতোয় রক্তের ছাপ স্পষ্ট দেখা যায়। জঙ্গলের মধ্যে গিয়ে নিরিবিলি এক জায়গায় মাটি খুঁড়ে তাতে অনেকগুলো চাকু রাখে, যা দিয়ে তারা মোহনকে ছুরিকাঘাত করেছিল। অর্থাৎ এই খুনিগুলো আসলে কলেজ পড়ুয়া স্টুডেন্ট। বিক্রমের টিম চলতে চলতে মাঝপথে লক্ষ্য করে পাশেই একটা গাড়ি দাঁড় করানো। রাস্তায় মোহনের রক্তাক্ত লাশ পড়ে আছে। দৌড়ে লাশের কাছে এসে খেয়াল করে কপালে আর আর লেখা। আখিলা পালস চেক করে জানায় মোহন আর বেঁচে নেই। বিক্রমের এবার প্রচন্ড রাগ হয়। একই প্যাটার্ন, একইভাবে ছুরিকাঘাত করা হয়েছে। আশেপাশে কোনো সিসিটিভি ক্যামেরাও নেই। কপালে একই রকম ভাবে আর আর সাইন দেওয়া। তাহলে কি সব
শহরে নতুন কোনো সিরিয়াল কিলারের আমদানি হলো। আখিলা দ্রুত ফরেন্সিক টিমকে ডাকে। অফিসে বিক্রম সবগুলো খুনের প্যাটার্ন বোর্ডে নোট করে টিমকে বলে, আমরা এতদিন পর্যন্ত এটাই খুঁজেছি যে মুরলিকে কিভাবে মেরেছে, কিন্তু আমরা যদি এটা চিন্তা করতাম যে মুরলিকে কেন মেরেছে তাহলে হয়তো মোহনকে বাঁচাতে পারতাম। আমার মনে হয় কিছু একটা মিস করছি। মুরলি আর মোহনের হত্যার মধ্যে আর সাইনটাই হলো কমন। মুরলিকে পার্কে হত্যা করা হয় আর মোহনকে রাস্তায়। যদি খুনিকে ধরতে হয় তাহলে এই দুজনের মধ্যে কি সম্পর্ক সেটা আমাদেরকে আগে জানতে হবে, তাহলে আমরা খুনের মোটিভও জানতে পারবো, আর মোটিভ জানলে খুনিকেও ধরতে পারবো। আলী আগের বছরগুলোর কেস রেকর্ড করতে বসে, সেম প্যাটার্নে কোনো হত্যা হয়েছে কিনা দেখতে থাকে। আলী চেক করে জানায় 6 মাস আগেই রামারাও নামের এক সাংবাদিকের মৃত্যু একই প্যাটার্নে হয়েছিল। বিক্রম কেস ফাইল দেখে বলে, মোহন আর মুরলির সাথে কোনো যোগসূত্র আছে কিনা ভালো করে দেখো। আলী রেকর্ড দেখে বলে, এরা এক রিয়েল এস্টেট মাফিয়ার বিপক্ষে অবৈধ বিল্ডিং তোলার জন্য আন্দোলন করেছিল, কোর্ট থেকে স্টে অর্ডারও নিয়ে এসেছিল। বিক্রম বলে, হয়তো এজন্যই ওদেরকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। আলী জানায় 4 জন মালিক ছিল আর 4 জনই ওই ঘটনার পর পালিয়েছিল, আর কোর্ট দ্রুত কেস ক্লোজ করতে বলেছে। যারা তখন মাফিয়াদের বিপক্ষে আন্দোলন করেছিল বিক্রম তাদের সবার নাম চায়। আলী এবার সেই লিস্ট বানানোর কাজে লেগে পড়ে। রাও আর আখিলাও কিছু ফাইল চেক করতে থাকে। তখনই বেদা বিক্রমকে কল দিয়ে বলে, আমি তোমার অফিসের বাইরে। বিক্রম অবাক হয়ে জিজ্ঞেস করে, কোন অফিস? বেদা বলে, পিসিএস, আন্টি তো সেদিনকে বলেছিল। বিক্রম বেদাকে নিয়ে পিসিএস অফিসের পাশের এক রেস্টুরেন্টে আসে। দুজন কথা শুরু করতেই যাবে তখনই আলী কল দিয়ে জানায় মাফিয়ারা নতুন একজনের পিছু করছে, ডিটেইলস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। বিক্রম সাইডে সরে গিয়ে দেখে সেটা আর কেউ নয় বরং তার ক্রাশ বেদারই ছবি। তারপরে মাফিয়াদের পরবর্তী টার্গেট হলো বেদা। বিক্রম কিছু না বলেই চুপচাপ কফি পান করতে থাকে। খাওয়া শেষ হয়ে গেলে বেদা তার মতো চলে যায়, কিন্তু বিক্রম বেদার পিছু করা শুরু করে। চলতি পথে বেদা বিষয়টা ভালো করেই লক্ষ্য করে, মনে মনে বেশ খুশি হয়। তবে সে তো আর জানে না বিক্রম তাকে কেন ফলো করছে। বেদা বাসায় এসে গেট লাগানোর বাহানায় বিক্রমকে দেখে, কিন্তু কিছুই বলে না। ভেতরে এসে লজ্জায় লাল হয়ে নিজেকেই প্রশ্ন করে, ও কি আমাকে এতটাই পছন্দ করেছে? বিক্রম তার টিমকেও বেদার বাসার সামনে ডেকে এনে বলে, বেদাকে সতর্ক করতে হবে, কিন্তু জানানো যাবে না যে সে বিপদের মধ্যে আছে। সতর্ক করতে আখিলাকে পাঠাতে চায়, কিন্তু রাও বেশ ভাব নিয়ে বলে, দুজন মেয়ে মানুষ এক জায়গায় হলে গল্প জুড়ে দিবে, আমি যাচ্ছি, আমার আছে 30 বছরের অভিজ্ঞতা, সব একদম সামনে নিব। রাওয়ের এত আত্মবিশ্বাস দেখে বিক্রম অনুমতি দিয়ে দেয়, কিন্তু সাবধান করে দেয় যে বেদা যেন কিছু না বুঝতে পারে। বেদার বাবা আর বেদা তখন টিভিতে মোহন আর মুরলির মৃত্যুর খবর শুনছে। বেদা বেশ চিন্তিত হয়ে বলে, এদেরকে কে মারছে কে জানে। রাও বাসার গেট খুলে বিক্রমকে কল দেয়, যেন বিক্রম বেদার সাথে হওয়া সব কথা শুনতে পায়। বেশ ভাব নিয়ে ভেতরে গিয়ে বেদাকে বলে, কিছুদিন বাসার বাইরে যাবেন না, আর সোশ্যাল মিডিয়াতেও কোনো পোস্ট করবেন না। বলা নেই কওয়া নেই, হুট করে কেউ একজন এসে যদি এমন ভাবে বলে তাহলে তার কথা কেই বা শুনবে। বিক্রম রাওকে বোঝায়, কিন্তু ফোন তো পকেটে, তাই রাও কিছু শুনতে পায় না। বেদা জিজ্ঞেস করে, আপনি কে? রাও বলে, আমি তো রাঙ্গা রাও, বর্তমানে হেড কনস্টেবল। বেদা জিজ্ঞেস করে, আমি কে জানেন? রাও বলে, অ্যাক্টিভিস্ট আর উকিল। তো কি হয়েছে? আমি তো পুলিশ। বেদা বাবাকে সামনে থেকে সরিয়ে চুল গুটিয়ে রাওকে ইচ্ছা মতো ঝাড়ি দিতে শুরু করে। রাও বেচারা বুঝে উঠতে পারে না এখানে কি হচ্ছে, সে একদমই থতমত খেয়ে যায়। এজন্যই মনে হয় বলে মানুষের ভালো করতে হয় না। বিক্রম, আখিলা আর আলী এসব শুনে হাসতে থাকে। বেদা তাকে বেরিয়ে যেতে বললে রাও ভয়ে দে দৌড়। রাও খেয়াল করে এত বক বক শুনে তার কান থেকে রীতিমতো রক্ত পড়ছে। বিক্রমকে বলে, আমার স্ত্রীও কখনো আমাকে এত ঝাড়েনি, আপনি তো জানতেন তাই না? এজন্যই আমাকে সাবধান হতে বলেছিলেন, তাহলে বারণ কেন করলেন না? বিক্রম অনেক কষ্টে তার হাসি থামিয়ে বলে, আপনার যোগ্যতা আর অভিজ্ঞতা দেখতে চেয়েছিলাম। বিক্রম যখন তার টিমের সাথে কথা বলছিল তখনই পাশ থেকে অল্প বয়সী একটা ছেলে ক্যাপ পরে হেঁটে যাওয়ার সময় বিক্রমদের দিকে আর চোখে তাকায়। বিক্রম তখন প্ল্যানিং এ ব্যস্ত থাকায় বিষয়টা লক্ষ্যই করে না। বেশ রাত হয়ে গেছে। বিক্রম তার টিম নিয়ে সেখানেই পাহারা দিচ্ছে। একবার এক একজন করে বাসার ভেতরে সব ঠিক আছে কিনা চেক করতে যায়। সারা রাত পাহারা দিয়ে ক্লান্ত হয়ে গাড়ির মধ্যেই সবাই ঘুমিয়ে পড়ে। সকালে সূর্যের আলো পড়তেই বিক্রম ফোন চেক করে দ্রুত আলীকে ডেকে বলে, বেদা মুরলির শেষকৃত্যে যাবে। তখনই বেদা রেডি হয়ে বাসা থেকে স্কুটি নিয়ে বের হয়। বিক্রমদের চোখের সামনে দিয়ে চলে যায়, কিন্তু বিক্রম তাকে আটকাতে পারে না। তখনই আলীর ফোনে নোটিফিকেশন আসলে আলী চেক করে জানায় মাফিয়ারা নতুন একজনকে ফলো করছে। সেটা হলো কমিশনারের মেয়ে শিবানী। শিবানী তখন সেন্ট্রাল লাইব্রেরিতে ছিল। শিবানীর পেছনে কালো হুডি পরা এক ছেলে, আর এদিকে বেদার উপরেও কলেজের সেই ছেলেগুলোর একজন নজর রাখছে। বিক্রম এখন কাকে রেখে কাকে বাঁচাবে? বিক্রম কি দুইজনকেই বাঁচাতে পারবে, নাকি যে কোনো একজনকে হতে হবে এই খুনিদের বলি? জেলখানায় 2 কনস্টেবল কুঞ্জা নামের 333 নাম্বার কয়েদিকে নিয়ে যাওয়ার সময় বলে, ওয়াশরুম থেকে দুর্গন্ধ বের হচ্ছে, ফিনাইল দিয়ে ভালো করে পরিষ্কার কর যা। কুঞ্জা আর চোখে তাকালে এক কনস্টেবল ক্ষমতার প্রভাব দেখিয়ে কুঞ্জাকে ধাক্কা মেরে পাঠায়। কুঞ্জা ওয়াশরুমের ফ্লাশের ট্যাঙ্কি থেকে ফোন বের করে দেখে অর্ডার দেরি হবে এমন একটা মেসেজ এসেছে। কুঞ্জা কল দিয়ে হুমকি দেয়, এবার যদি দেরি
তৈরি হয়ে যায় না, তাহলে আর কখনোই অর্ডার দিব না। রাও বলে শিবানী তো কমিশনারের মেয়ে, কমিশনারকে জানালেই তো হয়ে যায়, সে সব সামনে নিবে। বিক্রম বলে স্যারকে জানালে স্যার পুরো ডিপার্টমেন্টে খবর দিয়ে দিবে, তাহলে খুনিও সতর্ক হয়ে যাবে, তারপর আমরা তাকে আর ধরতে পারবো না, তাই আমরা আমাদের মতো কাজ করব। কালো হুডি পরা ছেলেটা তখনও শিবানীর পিছু করেই যাচ্ছে। বিক্রম আর রাও লাইব্রেরিতে এসে দেখে শিবানীর গার্ড নাক দেখে ঘুমাচ্ছে। এদিক সেদিকে তাকানোর পর লক্ষ্য করে শিবানীর পেছনে পেছনে একজন হাঁটছে। দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরতেই শিবানী জানায় ছেলেটা শিবানীরই এক বন্ধু। শিবানী তাকে কল করে এখানে ডেকেছে। বিক্রম শিবানীকে বাসা যেতে বলে, কারণ এখানে থাকা তার জন্য নিরাপদ না। রাওকে অর্ডার দেয় শিবানীকে বাসায় নামিয়ে তাকে কল দিতে। রাও শিবানীকে নিয়ে চলে যেতেই বিক্রম আখিরাকে কল দিয়ে তার লোকেশন শেয়ার করতে বলে। খুনির কাছে তখন একটা পার্সেল আসে। 4 জন খুনি এক জায়গায় জড়ো হয়ে তাদের পার্সেল খোলে, কারণ পার্সেলে ছিল তাদের চাকু। 4 জন আবারও যার যার পজিশনে চলে যায়। বেদা মুরলির শোক সভায় গিয়ে ফুল ছিটিয়ে মুরলির পরিবারকে সমবেদনা জানায়। খুনি তখন বেদার স্কুটির সাথে কিছু একটা করে। বেদার উপর নজর রেখে টিমদেরকে জানায় টার্গেট এখনো বের হয়নি। আখিলা স্পটে এসে বিক্রমকে কল দিয়ে জানায় বাসার চারপাশে পুলিশদেরকে ক্লিনারের ড্রেসে দাঁড় করানো হয়েছে। পাশের গলিতেই আলী আছে। বেদা বাসা থেকে বের হয়ে স্কুটি স্টার্ট দিলে সেটা আর স্টার্ট নেয় না, তাই বেদা কোনো রকমের ঠেলে ঠেলে হাঁটা শুরু করে। বিষয়টা একজন তার টিমের বাকিদেরকে জানিয়ে দেয়। আখিলাও বেদাকে দেখে আলীকে জানায় বেদা আলী রোডের দিকেই যাচ্ছে। খুনিরা তখন অটোতে বসে অপেক্ষা করছে। মাঝপথে বেদা দাঁড়িয়ে নন্দিনীকে কল দিয়ে জানায় মুরলিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। সে সবসময় সমাজের ভালো চিন্তা করত, আর তার সাথে যারা এমন করেছে তাদেরকে আমি ছাড়বো না। যাই হোক, আমার স্কুটি নষ্ট হয়ে গেছে, তোমাকে যে লোকেশন পাঠাবো কিন্তু নেটওয়ার্কই পাচ্ছি না, আর একটু সামনে গিয়ে দেখি নেটওয়ার্ক পেলেই তোমাকে লোকেশন পাঠাচ্ছি। বেদা হাঁটা শুরু করে দেয়। খুনিরা তখন 3 দিক থেকে বেদার দিকে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে এক মোড়ে আসতেই একজন লক্ষ্য করে ক্লিনারদের ঝুড়িতে ওয়াকি টকি। সে বুঝে যায় এরা ছদ্মবেশী পুলিশ। তাড়াতাড়ি তার টিমদেরকে জানিয়ে দেয় এই মিশন ক্যান্সেল, চারপাশে পুলিশ আছে। খুনিরা এবার স্বাভাবিকভাবে পথচারীর মতো হেঁটে ডাস্টবিনে গিয়ে চাকুগুলো ফেলে দেয়। বেদাকে এমন নির্বিঘ্নে যেতে দেখে আখিলা বিক্রমকে জানিয়ে দেয়। অফিসে এসে বিক্রম বলে আমরা মুরলির বাসায় কিছু না কিছু তো অবশ্যই মিস করেছি। এটা হতেই পারে না যে বেদাকে একদম একা পেয়েও খুনিরা তাকে ছেড়ে দিবে। বেদাকে খুব সহজেই তারা মারতে পারতো। আলী বলে এমন হয়নি তো যে ওরা জেনে গেছে বেদাকে পুলিশ গার্ড দিচ্ছে। তখনই সেখানে এক ছেলে ড্রোন নিয়ে আসে। এটাই ছিল বিক্রমের প্ল্যান বি। মুরলির বাসার এরিয়াতে ড্রোন ভিউ নিয়েছিল। ফুটেজে দেখা যায় একটা অটো চলছে, কয়েকজন বাসার সামনে জড়ো হয়ে আছে। 2 বার ফুটেজ দেখার পর বিক্রম রাওকে একটা কাজে পাঠায়। অনেকক্ষণ পর রাও ক্লান্ত হয়ে এক বস্তা ভর্তি কিছু নিয়ে আসে। রাও বলে ভেবেছিলাম হিরো হব, কিন্তু হতে হলো ময়লা তোলা ভিক্ষুক। আসলে রাও ভিক্ষুকদের মতো ছেঁড়া জামা পরে মুরলির বাসার এরিয়াতে গিয়ে ডাস্টবিনের ময়লা তুলছিল। তখন এক মহিলা দয়া দেখিয়ে তাকে চায়ের জন্য কিছু টাকাও দেয়। যাই হোক, রাও তার ময়লার বস্তা থেকে খুনিদের ফেলে দেওয়া সেই চাকুগুলো বের করে দেয়। বিক্রম ফুটেজে সেটা ভালো করে দেখতে পেয়েছিল, তাই রাওকে পাঠিয়েছিল। অস্ত্রের সাথে তাদের ধরা পড়ার সম্ভাবনা বেশি, এই জন্যই তারা চাকুগুলোকে ফেলে চলে যায়। বিক্রম চাকুর উপর লেগে থাকা বারকোড থেকে দোকানের নাম বের করে অর্ডার করা কাস্টমারের ডিটেলস নিতে বলে। আলী নম্বর পেয়ে কল দিতেই দেখে নম্বরটা সুইচ অফ। বিক্রম সেই নম্বরের কল ডেটা রেকর্ড বের করতে বলে। আলী কল রেকর্ড বের করে দিলে বিক্রম দেখে একটা নম্বর থেকে ওই নম্বরে অনেকগুলো মেসেজ এসেছে। আলী নম্বরটা ট্রেস করে দেখে সেটা একটা জেল থেকে অপারেট করা হচ্ছে। বিক্রম মনোজকে গিয়ে সব জানাতেই মনোজ একদম স্তব্ধ হয়ে যায়। তার প্রচন্ড রাগ হয়ে যায়। বিক্রম ক্ষমা চায়, কারণ খুনিকে ধরার জন্য এটাই একটা সুযোগ ছিল। মনোজ রেগে জিজ্ঞেস করে এর জন্য কি তুমি আমার মেয়ের জীবন বিপদে ফেলবে? তুমি তো এমনিতেও নিজের সিদ্ধান্তের জন্য একটা মানুষের জীবন কেড়ে নিয়েছো। বিক্রম এবার অনেক কষ্ট পেয়ে আরেকবার ক্ষমা চেয়ে বেরিয়ে যায়। মনোজ তার ভুল বুঝতে পেরে দৌড়ে এসে বিক্রমের কাছে ক্ষমা চেয়ে বলে মেয়ের সম্পর্কে এমন শুনলে যে কোনো বাবারই তো রাগ হবে। বিক্রম পরিস্থিতি বুঝে বলে তাহলে আর সাবিত্রীর কি দোষ? সেও তো ঠিকই বলেছিল, আপনি আমাকে জেলে পাঠিয়ে দিন। এটাই আসলে বিক্রমের নতুন প্ল্যান। শুরু হয় বিক্রমের জেলের আসামির ছদ্মবেশের যাত্রা। সেল পর্যন্ত যেতে যেতে বিক্রম সব কয়েদিদের ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। সেলে বন্দী হওয়ার পর বিক্রম প্রচুর রেগে আছে এমন একটা ভান শুরু করে। এক কয়েদি পানি দিলে বিক্রম রেগে সেটা ছুঁড়ে ফেলে দেয়। কয়েদি জিজ্ঞেস করে এত রাগ কিসের? বিক্রম বলে আমার শালা সব সম্পত্তি ধোকার মাধ্যমে নিয়ে গেছে, এখন আমার পরিবার রাস্তায় পড়ে গেছে, ওকে আমি ছাড়বো না, ওকে মারতে যত টাকা লাগুক আমি দিব। কয়েদি জিজ্ঞেস করে কত টাকা? বিক্রম বলে 10 লাখ। তোমার পরিচিত কেউ আছে নাকি যে এমন কন্ট্রাক্ট নিয়ে খুন করে? কয়েদি বলে অবশ্যই আছে, তার নাম কুঞ্জা। তখনই কুঞ্জা খাবার নিয়ে বিক্রমের সেলের সামনে দিয়ে হেঁটে যায়। কয়েদি জানায় 2টার দিকে টি ব্রেক দিলে বিক্রমের সাথে কুঞ্জাকে পরিচয় করিয়ে দিবে। কয়েদি বলে তুমি কি জানো কুঞ্জা জেলে থেকেও কত বড় বড় কাজ করছে? দেখতে অদ্ভুত হলেও তার কানেকশন অনেক উপর পর্যন্ত আছে। কুঞ্জা একাই তার সেলে বসে খাবার খেতে থাকে। বিক্রম লাইন ছাড়া এক ওয়াশরুমে যেতে গেলেই এক কয়েদি এসে তাকে আটকে বলে ওটা কুঞ্জার ওয়াশরুম, সেখানে কেউ যেতে পারবে না, এটা
কুঞ্জার অর্ডার। বিক্রম কথা না বাড়িয়ে চুপচাপ সেটা মেনে নেয়। কিছুক্ষণ পর বিক্রমকে নিয়ে সেই কয়েদি কুঞ্জার সাথে দেখা করাতে আসতে দেখে কুঞ্জা নিস্তেজ হয়ে পড়ে আছে। বিক্রম দৌড়ে গিয়ে নার্ভ চেক করে দেখে কুঞ্জা মারা গেছে। অর্থাৎ আসল খুনি ভালো করেই জানতো বিক্রম কেন জেলে এসেছে, তাই কোনো ক্লু না রাখার জন্যই কুঞ্জাকে খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলেছে। আর এখানে শেষ হয়ে যায় বিক্রম অন ডিউটির এপিসোড 8। তবে রেখে যায় অনেকগুলো প্রশ্ন। কে এই খেলার আসল মাস্টার মাইন্ড, আর সে কেনই বা কুঞ্জাকে দিয়ে সোশ্যাল অ্যাক্টিভিস্টদেরকেই মারছে? এই জেলের ভিতরে বিক্রম নিজেই সেফ তো, নাকি তার পরিণতি হবে কুঞ্জার মতো? ওই 4টা ছেলেই বাকে বিক্রম আদেও কি তাদেরকে ধরতে পারবে, নাকি সে নিজেই হয়ে যাবে তাদের বলি? আর এই ছোট বাচ্চাটাই বা কে, যাকে বাঁচানোর জন্য পুরো পুলিশ ফোর্সের উপরেই নেমে আসে মহা বিপদ? এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে পরবর্তী এপিসোডগুলোর জন্য। আশা করি পরের সপ্তাহেই সেটা চলে আসবে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।